ক্লাস 9 এর বিজ্ঞান সাজেশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে তোমাদের 9 এর জন্য বিজ্ঞান সাজেশন দিয়ে দিব, কোন পেজ কোনগুলো পড়তে হবে, কোন টপিকগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো বলে দেব। পাশাপাশি অর্ধবার্ষিক পরীক্ষা 2025 সেই যে সিলেবাসটি, সেই সিলেবাসটি অলরেডি তোমরা আমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ বা তোমার স্ক্রিনে তুমি দেখতে পারছো। দেখো, প্রথম কথা হলো অর্ধবার্ষিক পরীক্ষাতে তোমাদের কি কি সিলেবাসে রয়েছে। এমন অনেকের রয়েছে যে এই সিলেবাসে 2-1টা অধ্যায় তাদের আরো বেশি আছে। এটা হতে পারে, কেননা যারা প্রাইভেট স্কুলে পড়ে অর্থাৎ যারা সরকারি বেসরকারিতে পড়ে, মানে সরকারি অর্ধ সরকারিতে, তাদের সিলেবাসটা এটাই, কেননা এটা একটা সরকারি এবং অর্ধ সরকারি একটি সিলেবাস। বাট যারা প্রাইভেট স্কুলে পড়ে তাদের কিন্তু অধ্যায়টা একটু বাড়িয়ে দেওয়া হয়, তো তাদের ক্ষেত্রে আমি একটু ভিন্ন বলতে পারি। আচ্ছা, এট ফার্স্ট আমি তোমাদের প্রশ্নের ধরনটা বলে দিই যে তোমাদের প্রশ্নগুলো কিভাবে থাকবে। তোমাদের সৃজনশীল থাকবে 4টি, সৃজনশীল থাকবে 4টি, টোটাল সৃজনশীল থাকবে 60টি, যার মধ্যে যে কোনো 4টি তুমি উত্তর দিতে পারো। প্রথম প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন হলো তোমাদের ব্যবহারিক পরীক্ষা থাকবে হলো তোমার কত, ব্যবহারিক পরীক্ষা থাকবে হলো 25 মার্কের। তারপরে 10টি থাকবে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, যার জন্য পাবে 10 মার্ক, আর নৈবেদিক থাকবে হলো 25 মার্ক। এ হলো টোটাল তোমাদের 100 মার্কের পরীক্ষা। এবার আসি অর্ধবার্ষিক পরীক্ষা 2025 এর সিলেবাস কি, যেখানে প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা, দ্বিতীয় অধ্যায় জীবনের জন্য পানি, তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যত কথা, চতুর্থ অধ্যায় নবজীবনের সূচনা, পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, ষষ্ঠ অধ্যায় পলিমার, আর তারপর হলো অষ্টম অধ্যায়, তারপর হলো আমাদের সম্পদ, এবং 14শ অধ্যায় যেটা হলো জীবন বাঁচাতে বিজ্ঞান। এবার প্রশ্ন হলো, এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়ের মধ্যে কি সব অধ্যায় গুরুত্বপূর্ণ? না, আমি কিছু অধ্যায় দিয়ে দিচ্ছি যেখান থেকে তুমি 99% শিওর হতে পারো যে এখান থেকে প্রশ্ন আসবে। তো কোনগুলো? এট ফার্স্ট আমি তোমাকে বলবো 3 নম্বর অধ্যায় পড়তে, হৃদযন্ত্রের যত কথা, এখান থেকে 100% প্রশ্ন দিবে, মানে কোনো মিস নাই। তারপর দেখতে হলে আলো চাই, এখান থেকে 100% প্রশ্ন দিবে, কোনো মিস নাই, এগুলো থেকে প্রশ্ন পাবা। তারপর এখানে পলিমার, এখান থেকেও তুমি 100% প্রশ্ন পাবা। তো আমি এখানে মোটামুটি 3টে অধ্যায় দাগালাম, 3টা অধ্যায় থেকে তুমি 100% প্রশ্ন পাবা। এবার প্রশ্ন হলো, আর কি কোনো অধ্যায় নেই যেগুলো থেকে প্রশ্ন আসে? হ্যাঁ, অবশ্যই, এই যে উন্নতর জীবনধারা, এটা থেকেও তুমি 100% প্রশ্ন পাবা। তো এই যে 4টা আছে, এটাকে আমি 99% শিওর দিয়ে দিচ্ছি যে এই 4টি অধ্যায় যেগুলো রয়েছে তোমাদের জন্য, এখান থেকে 100% প্রশ্ন কমন পাবা। এবার প্রশ্ন হলো, এই অধ্যায়গুলোর মধ্যে কি সব পড়বো? এই ক্ষেত্রে আমার প্রশ্নের উত্তরটা হবে না। একটা বইয়ের পুরো অধ্যায়টাই কখনো গুরুত্বপূর্ণ হতে পারে না। এটা তো আমি দিলাম গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো। এবার এই যে চ্যাপ্টার বা এই অধ্যায়গুলোর মধ্যে আবার কিছু অনুচ্ছেদ রয়েছে যেগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো মূলত পড়তে হয়। তো চলো আমরা সেই অনুচ্ছেদগুলো একটু দেখে নিই। তো আমি এখানে তোমাদের বিজ্ঞান যে মেন বইটা রয়েছে 2025 সালের, সেই মেন বইটাতে নিয়ে আসছে, এবং তোমাদের বইটা এবার 2025 সালে এরকম করা হয়েছে নবম দশমের জন্য। এন্ড দশম শ্রেণী তো জানি কোনো সিলেবাস নাই সচরাচর অর্ধবার্ষিক পরীক্ষায়। তো এই তো মোটামুটি তোমাদের অধ্যায় শুরু হচ্ছে, প্রথম অধ্যায় উন্নতর জীবনধারা। এবার কথা হলে এখান থেকে কি পড়বা, কোনগুলো তোমাদের গুরুত্বপূর্ণ টপিক। দেখো এখানে বলছে খাদ্য ও পুষ্টি, এইটা থেকে তুমি পড়বা হলো খাদ্যের যে উপাদান রয়েছে, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট। তো খাদ্যের উপাদান তোমাকে পড়তে হবে, মানে অনুচ্ছেদ 1.1 খাদ্য ও পুষ্টি তোমাকে পুরোটাই পড়তে হবে এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেন আমাদের এটা হয়ে গেল, ওইটা আমাদের খাদ্য পুষ্টি সম্পর্কিত পড়া হয়ে গেল। তো এরপরে আমরা কি পড়বো? আচ্ছা, এগুলো তোমাদের পড়ার প্রয়োজন নেই, এগুলো খাদ্য পুষ্টির পড়ার পরবর্তীতে এগুলো তেমন লাগবে না। তো এখানে ভিটামিন বা খাদ্য সম্পর্কিত রয়েছে, তো এই টেবিলটা একটু পড়ে নিবা, কোথায় থায়ামিন থাকে, কোথায় তোমার রাইবোফ্লিপ থাকে, এই বিষয়গুলো একটু পড়ে নিবা আর কি নৈবেদিকের জন্য। বাট এগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না। তোমাদের খাদ্য পুষ্টি, খাদ্যের যেই তোমার যে উপাদানগুলো থাকে, আমিষ, শর্করা, যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো বিষয়ে তো একটু ভালো করে ওই বিষয়গুলো দেখবা, এগুলো পড়ার কোনো প্রয়োজন তোমাদের আপাতত নাই। আচ্ছা, এখান থেকে একটা টপিক আছে রাফেজ বা আঁশ, পেজ নাম্বার 12 নিচের দিকে। এই রাফেজ বা আঁশটা তোমরা খুব গুরুত্ব সহকারে পড়বা, এখান থেকে খ নম্বর প্রশ্ন অনেক বেশি আসে। আচ্ছা, মোটামুটি হয়ে গেল রাফেজ বা আঁশ। এর পরবর্তী হলো যে বডি মাস ইন্ডেক্স, মানে বিএমআই বা দেহের তোমার যেটা লেখা রয়েছে দেহে তোমার ভরসূচি, এখান থেকে তোমরা 100% শিওর থাকো যে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবা, মানে 100-র মধ্যে 100% শিওর দিয়ে দিচ্ছে যে বডি মাস ইন্ডেক্স মানে বিএমআই, এখান থেকে তুমি একটা গণিত প্রশ্ন 100% পাবা। তো অবশ্যই এইখান থেকে তোমাদের এই ম্যাথগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। এই যে একটা চক্র আছে, কম ওজন, সঠিক ওজন, বেশি ওজন, স্থূল, এই বিষয়গুলো তোমাদের পার্সেন্টেজটা পড়তে হবে, যে 18.5-এর নিচে হলে সেটা কম ওজন, এই বিষয়গুলো তোমাদের একটু ভালো করে পড়তে হবে।
যদি আমি বিজ্ঞান ক্লাস শুরু করিনি তাই আমি এই বিষয়ে তেমন কোনো কথা বলবো না, জাস্ট আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিকটা বলে দিলাম। তারপর দৈহিক খাবার কেমন হবে এই বিষয়টা আমি এখানে দরকার নেই, আমরা যত খাদ্যের যে উপাদান আছে সেখানে পড়বো, সেখানে পড়লে এই বিষয়গুলো আমরা ওখানেই পেয়ে যাব। তারপরে যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হলো সুষম খাদ্য। এখান থেকে তোমাকে সুষম খাদ্যটা খুবই ইম্পর্টেন্ট সহকারে পড়তে হবে। আচ্ছা, সুষম খাদ্য বলতে সুষম খাদ্যর যে পিরামিডটা ওইটা সুষম খাদ্য তো পড়বাই, সেখানে এই পিরামিডটা সবচেয়ে বেশি গুরুত্ব দিবা, কেননা এইখানে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে। আচ্ছা, মোটামুটি হয়ে গেছে। আর এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছ ডিসপ্লেতে এখানে পড়ার দরকার নেই। ফাস্টফুড বা জ্যাকফুড এটা খ নম্বর প্রশ্নের জন্য পড়বা, ফাস্টফুড বা জ্যাকফুড, ঠিক আছে, এটা তোমাদের খ নম্বর প্রশ্নে প্রচুর পরিমাণে এসেছে। তারপর খাদ্য সংরক্ষণ এটা তোমাদের পড়তে হবে, কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয় এটাও গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে, কেননা প্রথম অধ্যায়ে কিন্তু আমি 99% দিয়েছি, তো এইখান থেকে প্রশ্ন আসবেই আসবে। তো এইখানে এই অধ্যায়ের ম্যাক্সিমাম জিনিস ইম্পর্টেন্ট, তবে কিছু কিছু জিনিস নন ইম্পর্টেন্ট রয়েছে। তো এখানে যে খাদ্য সংরক্ষণ রয়েছে এই প্রথমগুলো না পড়ে সবচেয়ে ভালো হয় যদি তুমি এই টপিকটা পড়ো, খাদ্য সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি। উপরেরটা না পড়ে এই নিচেরটা পড়াটাই আমার মনে হয় তোমার জন্য বেটার হবে। এটা পড়লে তুমি পেয়ে যাবা, উপরে অনেক বিবরণ দেওয়া আছে অযথাই। তুমি এই টপিকগুলো বললে ইজিলি পেয়ে যাবো, মানে কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয়। তো আর মোটামুটি আর কিছু পড়ার দরকার নেই। ধূমপান এইগুলো তোমার মাদকাসক্তি এগুলো যদিও আসে তাহলে পারবা, এটা নিয়ে আমি তেমনই করি না, তো এইগুলো তোমাদের জন্য তেমন ইম্পর্টেন্ট না। এইড স্টেজ এগুলো তোমরা আগে থেকেই জানো, তো এগুলোকে জাস্ট স্কিপ করো, এগুলো আর পড়ার দরকার নেই। তারপরে তোমাদের 32 পৃষ্ঠার যে সৃজনশীলগুলো আছে, দুইটা সৃজনশীল দেখতে পাচ্ছ, এই দুইটা সৃজনশীলই খুব মনোযোগ সহকারে পড়বা। প্রথমে একটা বিএমআই সম্পর্কিত, মানে কত শক্তি ব্যয় হবে, এটা বিএমআই সম্পর্কিত, আর পরটা হলো খাদ্য পিরামিড সম্পর্কিত। এবং আমি দুইটা টপিককে 100% গ্যারান্টি দিচ্ছি যে খাদ্য পিরামিড থেকে প্রশ্ন আসবে, বিএমআই থেকে প্রশ্ন আসবে। এরপর হলো 2 নম্বর অধ্যায় জীবনের জন্য পানি। খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে অধ্যায়টা খুব গুরুত্বপূর্ণ কিছু অধ্যায় তা না। তো এখান থেকে তুমি যেটা পড়তে পারো, যদি মেন পড়তে চাই তাহলে আমরা যেটা পড়তে পারি, তো এখান থেকে আমরা পড়বো হলো জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা। এই তোমার 37 পৃষ্ঠা এটা আমরা পড়বো, ঠিক আছে, জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা। তারপর এখানে জলজ গেল, আবার একটা আছে প্রাণীর জন্য, এখানে সরি জলজ উদ্ভিদ আছে একটু নিচে আমরা দেখবো, এটা হলো জলজ প্রাণীর জন্য এর প্রয়োজনীয়তা, পেজ নাম্বার 38। এই দুটো পড়বা, 37 পেজ এবং 38 পেজ দুইটাই ইম্পর্টেন্ট, এবং দুইটাই খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে তোমাদের। তারপরে তোমাদের 40 পেজ পিএইচ, তোমার পিএইচ, তো এটাকে তোমাকে পড়তে হবে, পিএইচ এর মানটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। দেন তোমরা দেখতে পাচ্ছ পানির পুনরুদ্ধার ও সংশোধন যে বিষয়টা, এখান থেকে প্রথম ওগুলা পড়ার প্রয়োজন নেই, পানির ভূমিকাটাও পড়ার প্রয়োজন নেই, পানির বিশুদ্ধীকরণ এইটা পড়বা তোমরা মূলত, পেজ নাম্বার 42 পানির বিশুদ্ধকরণ, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেন আর তো তেমন কিছু ইম্পর্টেন্ট নেই, বাকিগুলো তোমাদের এখানে পড়তে হবে না, এগুলো তেমন প্রয়োজন পড়বে না, বা এখান থেকে তেমন একটা প্রশ্ন আসে না, এমন না যে প্রশ্ন আসে না। তারপর এই যে বৈশ্বিক উষ্ণতা, এই অধ্যায় থেকে যদি একটা প্রশ্ন আসে, এই বৈশ্বিক উষ্ণতা থেকে সেই একটা প্রশ্ন অবশ্যই আসবে। তো এই বৈশ্বিক উষ্ণতাকে তোমাকে খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে, মানে বৈশ্বিক উষ্ণতার টপিকের উপরে বা এই অনুচ্ছেদের উপরে যা যা আছে তোমাকে পুরোটাই কভার করতে হবে। তো বৈশ্বিক উষ্ণতাকে খুবই গুরুত্ব সহকারে পড়বা তোমরা। আচ্ছা, তো মোটামুটি হয়ে গেল আমাদের বৈশ্বিক উষ্ণতা, এগুলো পড়ার দরকার নেই। দেন এখানে তোমরা একটা দেখতে পাচ্ছ পানি দূষণ, পানি দূষণের কারণ এবং পানি দূষণ থেকে কিভাবে মুক্তি পাওয়া যায়, বিষয়টা দেখে নিবা। আমি 100% পড়তে বলছি না, বাট দেখে নিবা হালকা পাতলা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখলে মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, এগুলো পড়ার প্রয়োজন নেই, এগুলো জাস্ট এমনি তোমার ম্যামরা যদি পড়ে বা স্যার যদি পড়ে সেক্ষেত্রে একটুখানি দেখে নিবা। আমি মনে করি এগুলো থেকে প্রশ্ন তেমন বিগত সালে আসেনি, তো এগুলোকে স্কিপ করাই ভালো। দেন এখানে দুইটা সৃজনশীল আছে, এই দুইটা সৃজনশীল 100% প্রশ্ন দিবা পড়বা। আর একটা আমি তোমাদের একটা সিক্রেট কথা বলে দিই, যে অর্ধবার্ষিক পরীক্ষাতে সবসময় কিন্তু বইয়ের শেষে যে সৃজনশীল প্রশ্নগুলো থাকে ওই সৃজনশীল প্রশ্নগুলোকে একবারে হুবহু তুলে দেওয়া হয়। তো তুমি যদি বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো একটু ভালো করে দেখো, একটু ভালো করে পড়ো, তাহলে 100% তুমি ফুল কমন পাবা, ঠিক আছে। আচ্ছা, তারপর হলো হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য। আচ্ছা, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টাই আসলে পুরো গুরুত্বপূর্ণ, হিসাবে দাগা দিলে পুরো অধ্যায়টাকেই দাগা দেওয়া উচিত, কারণ এখান থেকে 100% প্রশ্ন আসে। তো এখানে দেখো, এখান থেকে তুমি কি কি পড়বা, প্রথম হলো রক্ত। আচ্ছা, রক্ত তো পড়বা, রক্তের মধ্যে শ্বেত লোহিত রক্তকণিকা, তারপর তোমার লোহিত রক্তকণিকা, এই যে রক্ত রস, এগুলো তোমাকে পড়তে হবে। তো পুরোটাই পড়বা, রক্ত বিষয় যা যা আছে, বিশেষ করে যে তোমাকে এটা শ্বেত রস কিভাবে জীবাণু বক্ষণ করে এই বিষয়টা তোমাকে ভালো করে পড়তে হবে, ভালো করে জানতে হবে। আচ্ছা, মোটামুটি যদি আমরা রক্তের টপিকটা পড়ে নিই, এগুলো সবই রক্তের টপিক, অনুচক্রিকা,
শ্বেত রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, এগুলো সবই রক্তের একটা কাজ। তো এটা পুরোটাই পড়তে হবে তোমাকে, পুরো অনুচ্ছেদটাই। রক্তের সাধারণ কাজ পড়ার প্রয়োজন নেই, এখান থেকে তেমন প্রশ্ন আসে না, হঠাৎ প্রশ্ন আসে, বাট প্রথম টপিকটা তোমাকে ভালো করে পড়তে হবে। তারপর রক্তের গ্রুপ, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি, এই টপিকটার একটা ছক রয়েছে, এই ছকটা তোমাকে পড়তে হবে। কিছু না পড়ো, এই যে এখানে একটা ছক রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ এ বি, গ্রুপ ও, এখানে কি ধরনের অ্যান্টিজেন থাকে, কি ধরনের অ্যান্টিবডি থাকে, এই যে ছকটা, এই ছকটা তোমাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। দেন মোটামুটি আর কোনোগুলো পড়ার দরকার নেই। এখানে আরএস ফ্যাক্টর খুব বেশি ইম্পর্টেন্ট তেমন টপিক না, বাট হালকা পড়ে নিতে পারো, বাট দরকার নেই এটাকে। আচ্ছা, আরএস ফ্যাক্টরের বিষয়টা গেল। এরপরে যদি আমরা আসি রক্ত বিষয়ে, আর নাই, এই যে রক্তের হৃৎপিণ্ড, যেটা এই হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ অঙ্কন করা এবং এই হৃৎপিণ্ডের যে বিবরণ, এই বিবরণটা দেওয়া তোমাকে জানতে হবে। একটা হৃৎপিণ্ডে কি কি থাকে, একটা হৃৎপিণ্ডে কিভাবে রক্ত সঞ্চালন করে, কিভাবে রক্ত চলাচল করে, বা হৃৎপিণ্ডের কাজ কি। এই যে তোমাদের পেজ নাম্বার, এটা হলো তো কত পেজ, এটা 74 পৃষ্ঠা। এই 74 পৃষ্ঠার যে চিত্রটা আছে, এই চিত্রটা আঁকা, বা চিত্র না আঁকো, যেহেতু তোমরা এই আর্টসের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে চিত্র না আঁকো, তোমরা এটা অন্তত ভালো করে পড়ো, এটা তোমাদের ইম্পর্টেন্ট। তারপর মানবদেহের রক্ত সংবহন, কিভাবে একটা হৃৎপিণ্ড থেকে মানবদেহের পুরো শরীরে রক্ত যায়, সেই বিষয়টা তোমাকে জানতে হবে, যে রক্ত প্রথমে কোথায় যায়, রক্ত লাস্টে কি যায়, কিসের মাধ্যমে রক্ত শরীর থেকে বাইর হয়, কিসের মাধ্যমে রক্ত আবার হৃৎপিণ্ডে প্রবেশ করে, এই সবগুলো টপিক তোমাকে ভালো করে পড়তে হবে। তো মোটামুটি হয়ে গেল হার্টবিট বা পালস রেট গণনার হিসাব, এটা না পড়লে হবে, এটা পড়ার প্রয়োজন নেই। রক্তচাপ, এখানে উচ্চ রক্তচাপ, এটা পড়ার প্রয়োজন নেই। কোলেস্টেরলও পড়ার আপাতত প্রয়োজন নেই। হৃৎপিণ্ডকে ভালো রাখার উপায়, এটা তোমাকে পড়তে হবে, ঠিক আছে। হৃৎপিণ্ডকে ভালো রাখার উপায়, এটা তোমার পেজ নাম্বার 80, এটা তোমাকে পড়তে হবে, এটা খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে। আচ্ছা, তারপর ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ, এটা তোমাকে পড়তে হবে। ডায়াবেটিস তো আসবে, ডায়াবেটিস থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, তো এটা পড়তে হবে। দেন এখানে একটা সৃজনশীল প্রশ্ন আছে, না সরি দুইটা আছে, তো দুইটা সৃজনশীল প্রশ্নই ভালো করে পড়বা। সেম ওয়ে চতুর্থ অধ্যায়, যেখানে আছে নবজাগরণের সূচনা, নবজাগরণের সূচনা থেকে যে টপিকগুলো পড়বা, তো এখানে পড়বা বয়ঃসন্ধিকালটা, টপিকটা পড়বা সর্বপ্রথম, বয়ঃসন্ধিকালের পরিবর্তন। তো বয়ঃসন্ধিকালের বিষয়ে যা যা লেখা আছে, এখান থেকে তোমাকে পুরোটাই পড়তে হবে। তো বয়ঃসন্ধিকাল পরবর্তীতে দেহের সঠিক দৈহিক স্বাস্থ্য ঠিক রাখা, এই টপিকটা না পড়লে হবে, এটা তেমন লাগে না। মানসিক স্বাস্থ্য ঠিক রাখা, এটাও প্রয়োজন পড়বে না। তারপর হলো বয়ঃসন্ধিকালে বিবাহ বা গর্ভধারণ, এই টপিকটা তোমাকে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। এর পরবর্তীতে যদি তুমি দেখো, এগুলো আর প্রয়োজন লাগবে না, নিচের গুলো শিক্ষাগত সমস্যা, আর্থিক সমস্যা, এগুলোর প্রয়োজন নেই, এগুলো থেকে বিগত সালে বেশি প্রশ্ন আসেনি। তারপর হলো টেস্ট টিউব বেবি, এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন করা হয়, বাট খুব বেশি প্রশ্ন করা হয় এটা আমি বলবো না, 1 স্টার হিসেবে তুমি রাখতে পারো, ঠিক আছে। এন্ড এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, সন্তানের লিঙ্গ ধারণ, এইটা থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই যে সন্তানের লিঙ্গ ধারণ যে টপিকটা আছে, এই টপিকটা তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং অনেক সুন্দর করে মনোযোগ দিয়ে প্রত্যেকটা টপিক তোমাকে ভালো করে দেখতে হবে। কিভাবে একটা ছেলে হতে পারে, একটা মেয়ে হতে পারে, বা একটা ছেলে হওয়ার পিছনে কার দোষ, একটা মেয়ে হওয়ার কারণে কার অবদান থাকে, এই বিষয়গুলো ভালো করে তোমাকে দেখতে হবে। বাট এর নিচে যেগুলো আছে এগুলো পড়ার দরকার নেই। খাদ্য শৃঙ্খল খুব বেশি প্রয়োজন পড়বে না, এখান থেকে খুব কমই প্রশ্ন আসে, দ্যাট এগুলো আমরা পড়বো না, এগুলোকে স্কিপ করবো আমরা, ঠিক আছে। এই মানবদেহের এই টপিকগুলো থেকে খুবই কম প্রশ্ন আসে, তো আমরা এগুলোকে স্কিপ করবো, এগুলো আমাদের তেমন একটা লাগবে না। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক হলো জীবন্ত জীবাশ্ম, এটা হলো পেজ নাম্বার কত তোমার 107 পৃষ্ঠার নিচে দেখবা 6 নম্বর দিয়ে জীবন্ত জীবাশ্ম আছে, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই জীবন্ত জীবাশ্ম টপিকটা পড়বা। দেন এখানে আছে হলো বিভিন্ন জৈব অভিজ্ঞতার মতবাদ, তো এগুলো তোমাদের পড়ার প্রয়োজন নেই, এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না। ডারউইনের মতবাদ, এখান থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তো এগুলোকে আমি স্কিপ করব। তো এগুলোকে স্কিপ করে শেষ, মোটামুটি আমাদের অধ্যায় শেষ হয়ে গেছে। সৃজনশীল মোটামুটি 2টা সৃজনশীল আছে এবং 2টাই পড়বা, আমি অলরেডি কিন্তু বলেছি। এরপরে পঞ্চম অধ্যায় দেখতে হলে আলো চাই, এখান থেকে যে টপিকগুলো পড়বা আসি আমরা। তো এখানে প্রথমে আয়না বা দর্পণের ব্যবহার তোমাকে পড়তে হবে, আয়না ও দর্পণের সঠিক ব্যবহার, বিশেষ করে যে গাড়িতে পাহাড়ি রাস্তায় অদৃশ্য বাঘ, এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খজার নম্বরে আসে। তারপরে আলোর প্রতিসরণ, যেটা তুমি দেখছো, এখান থেকেও প্রচুর পরিমাণে প্রশ্ন আসে, লেন্স থেকেও প্রশ্ন আসে। তো আলো দেখতে চাই, এখান থেকে মোটামুটি পুরোটাই। আর সবচেয়ে টপিক যেটা গুরুত্বপূর্ণ, এটা হলো হর্ষ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি, মানে চোখের দুটো ত্রুটি থাকে, একটাকে বলা হয় হর্ষ দৃষ্টি, একটা বলা হয় দীর্ঘ দৃষ্টি। এই চিত্র সহ একবারে 100% পড়বা, এই দুইটার থেকে গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন নাই, এখানে সবচেয়ে বেশি হলো এই দুইটা প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ।
ঠিক আছে, হর্ষদৃষ্টি এবং দীর্ঘদৃষ্টি। হর্ষদৃষ্টি হলে কি হয়, দীর্ঘদৃষ্টি হলে কি হয়, কিভাবে চোখকে ভালো রাখতে হয়, এই টপিকগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। মোটামুটি অধ্যায় শেষ। আচ্ছা, এরপর হলো পলিমার। মোটামুটি যদি এই কটা অধ্যায় পড়ো, আমি মনে করি আর কোনো অধ্যায় পড়ার প্রয়োজন নাই। আচ্ছা, আজকের জন্য আমরা এতটুকু রাখবো। এর পরবর্তী টপিক মানে 6 অধ্যায় যদি লাগে কমেন্ট সেকশনে সবাই যদি বলো, ভিডিও যদি এই পর্যন্ত সবাই দেখে থাকো, তাহলে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে বাকি অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকটাও নিয়ে আসবো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।